তবে আয়াত, এটা সত্যি, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, আমি তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। ভালোবাসা? কিসের ভালোবাসা? শোন, তোদের মতো ছোট লোকদের সাথে না ভালোবাসা হয় না, ভালোবাসা হয় সমানে সমানে। আর সেই সমানটাই তোকে আজকে দেখাতে এখানে নিয়ে এসেছিলাম। এখন তো দেখেছিস, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। লাগবে না কারো ভালোবাসা, আমি একাই ভালো আছি। ভুলটা আমার ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। তোমাকে হারাইনি, হারিয়েছি নিজেকে। কাউকে বোঝাইনি, বুঝিয়েছি এই নিজেকে। বেঈমান ধোঁকাবাজ মানুষগুলোই ভালো থাকে, ভালো থাকে না শুধু তাদেরকে বিশ্বাস করা মানুষগুলো। আর এটাই সত্যি। কি ভাবছেন গল্পটা কোথা থেকে কি হয়ে গেল? এখান থেকেই শুরু আমার জীবন যুদ্ধ। চলুন আপনাদেরকে গল্পের প্রথম দিকে নিয়ে যাই। দেখ, দাদার কবর কই আর দাদি কান্দে কই? এই দেখো, তোরা এখানে কাটতে কইছি, ওইটার মধ্যে কাইটা মাটিটা উল্টাই দে। আব্বা, তুমি এর যতই কও, ও বুঝতো না, পরে ওর মতো করতে দাও। বুঝবো না, বুঝার চেষ্টাই করে নাও, দেখেও তো শিখতে পারছি। এই যে কৃষক ভাইরা, একটু শুনো তো। জি, আমাদের বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কি বলছি, তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি, একটু এদিকে আসো। আব্বা চলো তো দেই, এই চলো চল। কি ব্যাপারটা কি? কি জানি। আচ্ছা, তোমরা তো এই জমিতে কাজ করছো, নিশ্চয়ই তোমরা জানো এই জমির মালিককে। হ্যাঁ জানি তো, ওই জমির মালিক আমার আব্বা। হ্যাঁ আমি। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নাই। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, আমি এখানে একটা অফার নিয়ে আসছি। এই জমিটা আমরা কিনতে চাই, তোমাদেরকে বাজারের মূল্য চেয়ে 10 লক্ষ টাকা বেশি দেব। না, আমাদের ওই জমি আমরা বিক্রি করব না, কারণ আমি খুব ভালো করেই জানি, আর আমি মানুষের মুখে শুনছি যে এই জমি কিনলে আপনারা এই জায়গায় কোম্পানি খুলবেন। তুমি ঠিকই শুনেছো, তুমি খুব স্মার্ট ছেলে। শোনো, আমরা এখানে কোম্পানি খুলবো, আর তাছাড়া তোমাদের এই আশেপাশের সব জমি আমাদের কিনা হয়ে গেছে, শুধু বাকি তোমাদের জমিটা। আর এই জমিটা যদি তোমরা আমাদের কাছে বিক্রি করো, তাতে তোমাদেরই লাভ, কারণ এখানে বাজারের মূল্য চেয়ে আমরা তোমাদেরকে 10 লক্ষ টাকা বেশি দিব। এই ধরো, জমির দাম যদি 60 লক্ষ টাকা হয়, তাহলে তোমাদেরকে আমরা 70 লক্ষ টাকা দিব। তোমরা এই টাকাগুলো ব্যাংকে জমা রাখবে, আজীবন বসে বসে খেতে পারবে। আর তাছাড়া এখানে কোম্পানি হলে তো তোমাদের জন্য ভালো, তোমাদের আর এখানে কখনো কৃষিকাজ করতে হবে না। বাবা, উনি তো ঠিক কথাই কইতাছে। দেখো, এই জমিটা যদি আমাকে থাকে, আমাকে সারাটা জীবন কৃষিকাজ করতে হবে, সারাটা জীবন কষ্ট করতে হইব। তার থেকে পরে আমি জমিটা বিক্রি করে দাও, জমিটা বিক্রি করে চারিদিক দিয়ে লাভ। ভাইজান, তুমি আর না করো না, তুমি এক কাজ করো, জমিটা বিক্রি করে দাও। শোন ছোট, আমরা যেটা বলেছি সেটাই হবে, তুই যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। এই জমি বিক্রি করব না মানে করব না। এই, তুই কি বুঝতে পারছিস, ওনারা যদি এই জমি কিনে এখানে কোম্পানি করে, তাহলে আমাদের পরিবেশের কি অবস্থা হবে? গাছপালা মরে যাবে, পাখি মরে যাবে, গ্রামের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তো আমরা বলেছি জমি বিক্রি করব না মানে করব না। হ্যাঁ। এই যে শুনুন, আপনি চলে যান, এই জমি আমরা বিক্রি করব না। এই যে মুরব্বী, আপনার ছেলেরা হয়তো বোঝে না, আপনি তো বোঝেন, আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনি আপনার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করবেন না? তার চেয়ে ভালো আপনি জমিটা আমাদের কাছে বিক্রি করে দেন, আপনার জন্য ভালো হবে। এই জমি বেচবো না। 10 লাখ কেন, 10 কোটি টাকা দিলেও এই জমি বেচবো না। এই জমি হলো আমার বাপদাদার চিহ্ন, আমার জীবনের সাথে এটা লাগিয়ে রয়েছে। এই জমি আমার এই সন্তান বউলে খাওয়ার পরে বাঁচা রাখছে, এই জমি বাঁচা যাবে না। আপনি চলে যান, আমি কাম করতেছি, কাম করতে দেন, চল বাজার। ঠিক আছে, আপনার জমি যেহেতু আপনি বিক্রি করবেন না, তাহলে তো আর জোর করার কিছু নাই। তবে একটা কথা মনে রাখবেন, আপনারা কিন্তু ভুল করছেন। বাবা, ভাইয়া, তোমার জমিটা বিক্রি করলো না কেন? ওই সাহেব এই জমির জন্য কত টাকা দাম দিয়ে চাইছে, এত টাকা দাম দেয় কি ওই জমি কিনে?
আমরা চাইলে না 10 লাখ টাকা বেশি না আরো অনেক টাকা বেশি চাইতে পারতাম, আর সেই টাকা দিয়ে আমরা জমিও কিনতে পারতাম অনেক। শোন ছোট, আমি তোর আগেও বলছি যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না। চল কাজে চল। চল তোরা কাজে তেজ মারতেস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ম্যানেজার, তুমি এখানে কেন? তোমার না আজকে গ্রামের সাইডে যাওয়ার কথা? নতুন প্রজেক্টের খবর কি? স্যার আমি তো গ্রাম থেকেই আসছি, সে সকালে গিয়েছিলাম আর ফিরলাম এখন। আচ্ছা বুঝতে পেরেছি। এখন বলুন তো, যেই জমিটা আমরা কিনতে পারিনি ওইটার আপডেট কি? আপনি কি ওই ডিলটা ফাইনাল করে এসেছেন? ম্যাডাম, আমি জমির মালিকের সাথে সরাসরি কথা বলেছি, কিন্তু তারা কিছুতেই জমি বিক্রি করতে রাজি হচ্ছে না। ম্যানেজার কেন রাজি হবে না? জমিটার বর্তমান বাজার মূল্য যেটা আছে তার থেকে টাকা বাড়িয়ে দাও, তাহলে তো রাজি হয়ে যাবে। স্যার আমি ওনাদেরকে অনেক সুযোগ সুবিধা দেখিয়েছি, এমনকি 10 লক্ষ টাকা বেশি দিব সেটাও বলেছি, কিন্তু তারা কোনো কিছুতেই রাজি হচ্ছে না। সম্ভব না মানে? ওখানের আশেপাশের সমস্ত জমি আমাদের কেনা হয়ে গেছে। এখন কি ওই এক খণ্ড জমির জন্য আমরা পুরো প্রজেক্টটাই ক্যান্সেল করব? প্ল্যান এতে যদি কাজ না করে প্ল্যান বি তে খুঁজো। প্ল্যান বি মানে? হ্যাঁ বলছি, তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, ওই ফ্যামিলিতে এমন কি কেউ আছে যাকে কোনো না কোনোভাবে প্রলোভন দেখিয়ে এই জমিটা কেনা সম্ভব? হ্যাঁ ম্যাডাম, একজন আছে, ওই পরিবারের ছোট ছেলে। আমি ওনাকে 10 লক্ষ টাকা বেশি বলে রাজি করিয়েছিলাম, সে রাজিও হয়েছিল, কিন্তু ওনার বড় ভাই আর বাবাকে রাজি করাতে পারছে না। ওই ছেলে তো পরিবারের ছোট ছেলে, ওর কথা কেউ শুনছে না। আরে আগে বলবে না, আমরা এই ছোট ভাইকে কাজে লাগিয়ে কাটা দিয়ে কাটা তুলবো। আর শোনো, আমি তোমাকে বলছি যে কিভাবে এই জমিটা কিনতে হবে। জমি যেহেতু আমাদের কিনতেই হবে, আমার মাথায় একটা প্ল্যান আছে, আমি তোমাদেরকে বলছি। বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই করব। ম্যাডাম, আপনি কিন্তু আমাদের অফিসে ইনভলভ হয়ে অনেক উপকার হয়েছে। আমি তো জানি আমার মেয়ে কি পারবে আর কি পারবে না, এই জন্য আমি আমাদের অফিসে আমার মেয়েকে ইনভলভ করেছি। আচ্ছা শিমুল, তোমার ম্যাডাম যেভাবে বলছে সেভাবে তুমি এগিয়ে যাও, দেখবে জমিটা আমরা পেয়ে যাও। জি স্যার, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমার কি কি করতে হবে। আচ্ছা, বুঝতে যেহেতু পেরেছো তাহলে দেরি কেন? শুভ কাজে কখনো দেরি করতে হয় না। আমি তোমাকে যা যা বলেছি সেই প্ল্যান মোতাবেক কাজে নেমে পড়ো। জি ম্যাডাম, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। তুই যেভাবে জমিটা পেতে চাচ্ছিস সেভাবে নেওয়াটা কি ঠিক হবে? বাবা, ঠিক ভুল দেখার সময় এটা না। তুমি কি ভুলে গেছো? এটা আমার ড্রিম প্রজেক্ট, ইভেন দো আমার লাইফের প্রথম প্রজেক্ট। আমি এটা নিয়ে অনেক এক্সাইটেড। তুমি একটু টাইম দাও, আমি যেভাবে প্ল্যান চার্টটা রেডি করছি ইনশাল্লাহ ফেইলিওর হব না। এখন আমার একটা কফি খেতে হবে, তুমি বসো, আমি একটা কফি বানাই নিয়ে আসি। কফি খাবে তো? হুম। হ্যাঁ স্যার, বাসটা কোথায় কাটবো? আচ্ছা তুমি ওই সেই পানায় একটা কাটো, যাও। আর আপনি এই সীমানায় একটা কাটো। আব্বা আসো। আচ্ছা আমার গেরের মাছটা কিন্তু ভালো হইছে না? এবার মাছ ছাড়বো না। আব্বা, হ্যাঁ আমাদের জমিতে বাস পুঁততেছে কেন? আরে, আর ওই সেই লোকটা না যে শহর থেকে এসে আমাদের জমি কিনতে চাইছিল? হ্যাঁ ওই বেড়েছো, চলো তো। চল দি। এই ওদিকে 4 কোণায় বাস সব পুঁতে দে। এই এই যে আপনি এখানে কি করতেছেন আর আমার জমিতে বাস পুঁততে করতেছেন কেন? আপনি ভাই কালকে বললাম এই জমিতে তোমরা এখন হুকুম দিয়েছেন কেন বাস পুঁততে আর বাস পুঁততেছে কেন? হ্যাঁ, গতকালকে তোমরা বলে দিয়েছো জমি বিক্রি করবা না, তাই আমি চলে গিয়েছি, কিন্তু পরবর্তীতে জমি বিক্রি করেছো। এখন থেকে এই জমি আমাদের। এখন আমাদের জমি আমরা ভোগ দখল করতেই পারি। জমি বিক্রি করলাম মানে? এই, আপনার কাছে কখন জমি বিক্রি করলাম? গতকালকে তো বলে দিলাম আপনি চলে যান, আমরা জমি বিক্রি করবো না। আপনি আবার লোকজন নিয়ে এসে জমি দখল করতেছেন। মগের মূল্য পাইছেন নাকি আপনি? এই, আপনার লোকজন নিয়ে চলে যান,
নাহলে কিন্তু গ্রামবাসীটাকে অনেক সমস্যা করে দিব। হ্যাঁ, তোমরা গ্রামবাসী ডাকো আর থানা থেকে পুলিশ আনো, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আইন অনুযায়ী এই জমি আমাদের, আমরা এই জমিতে যা খুশি তাই করব। কিরে বাজান, আমরা তো বেটার কাছে জমি বেশি নাই, তাহলে বেটা কইতেছে কেন হ্যাঁ গো জমি, এর কাছে জমি দিল কেনা? বাবা বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি কথা বলছি। আচ্ছা, আপনি যে আজকে আমাদের জমিটার ভোগ দখল করতে আসছেন, ভোগ দখল করতে গেলে জমির দলিলে সাইন করতে হয়। আমার বাবা এই জমির মালিক, উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক আমি, আমার ছোট ভাই। আমরা যদি দলিলে সাইন না করি তাহলে এই জমি আপনি কিভাবে ভোগ দখল করবেন? কেমনে আপনাকে হয়? তোমরা ঠিকই বলেছ, তোমরা যদি এই জমি লিখে না দাও তাহলে তো আমরা এই জমি দখল করতে পারবো না। আর যেহেতু লিখে দিয়েছো এই জমি আমাদের, আমরাই দখল করেছি, তাতে সমস্যা কি? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? যা কর আমি কইতাছি, এই জমি আমি বিক্রি করে দিচ্ছি। কি? তুই আমার জমি বেঁচে দিছিস? হ্যাঁ, এই তুই বেচিস কেমনে? না না না, আমার জমি তুই বেচতে পারিস না, তুই বেচতে পারিস না। আমি কি পারি বা না পারি সেটা তোমরা এখনো কিচ্ছু দেখো নাই। আমি আমার নিজের ভালোর জন্য সব কিছু করতে পারি, কিন্তু এটা তো আমার একার ভালো না, এটা তো তোমাকে সবারই ভালো, তাই না? ভালো মানে? এই কিসের ভালো? এই কিসের ভালো কথা বলছিস তুই? এটা আমাদের পৈতৃক ভিটা, তুই না বলে না জিজ্ঞাসা করে তুই কি করে বিক্রি করে দিস? না না, এটা হতে পারে না। তুই এই কাজটা কেন করলি? তুই এই কাজটা একদম ঠিক করিস নি। তুই এই কাজটা একদম ঠিক করিস নি। কি এমন খারাপ কাজ করছে আমি শুনি? তুমি বাপ হয়ে সারা জীবন আমাদের জন্য কিচ্ছু করতে পারো না। সারা জীবন দেখছি সেই ছোটবেলা থেকে তুমি মাঠে ঘাটে কৃষি কাজ করে বেড়াইতেছো। আর আমি আমার বন্ধু বান্ধবকে দেখছি, তারা কখনো কোনো কাজ করে না, তারা দামি দামি গাড়িতে চড়ে, ভালো মন্দ খায়, ভালো মন্দ জামা কাপড় পরে, কিন্তু আমি তোমাকে কাছ থেকে কিচ্ছু পাই নাই। শোনো, আমি না এমন জীবন চাই না। এরকম জীবন পার করতে করতে না আমি একদম বিরক্ত হয়ে গেছি। আর এই জন্য আমি এই কাজটা করছি। তোমার আর ভাইজানের স্বাক্ষর নকল কইরা আমি মনে হয় জমিটা বিক্রি করে দিছি। বাবা, আমি না এমন জীবন চাই না। আমি চাই আমার জীবন অনেক শান্তি থাকুক, অনেক সুখ থাকুক, অনেক টাকা পয়সা থাকুক। আর সেই জীবনে তুমি আর আমার ভাই যদি না থাকে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সাহেব, আমি বাকি টাকাগুলো কখন পাবো? শোনো, এটা নিয়ে তুমি একদম চিন্তা করবে না, টাকা পয়সা সময় মতো পাবা। আর তুমি তো জানো আমাদের কোম্পানি কত বড়, এতএব টাকা মার খাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমি তোমাকে সময় মতো টাকা পাঠিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, যান, আপনি গিয়ে আমার বাকি টাকার ব্যবস্থা করেন। আচ্ছা, ঠিক আছে। তুই আমার জমি, তুই আমার বাবা 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 বাবা, ওটা কথা বলো। তোর জন্য আমার বাবার এই অবস্থা, তোর আমি চাবো না। বাবা বাবা, ওটা বাবা, কিচ্ছু হবে না বাবা। বাবা 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 বাবা, তুমি আমাকে ছেড়ে এভাবে কেন চলে গেলে বাবা? বাবা, এমন তো কোনো কথা ছিল না বাবা। তুমি তো বলেছিলে একটা জীবন আমার সাথে কাটাবে, কিন্তু এইভাবে আমাকে ছেড়ে চলে গেলে বাবা। বাবা, তুমি যার জন্য মারা গেছো আমি তাকে কখনো ক্ষমা করবো না, সে আমার ভাই হোক বা অন্য কেউ। দাঁড়াও। কই যাচ্ছো তুমি? কোথায় যাইতেছি মানে? আমি ঘরে যাইতেছি, এটা তো আমার বাড়ি। না, এই ঘরে তুমি যাইতে পারবা না। আর এই বাড়ি যদি তোমার হইতো তাহলে তোমার কোনো কিছু বলার আমার প্রয়োজনই হইতো না। যেহেতু এই বাড়ি তোমার না, সেহেতু আমার তো অবশ্যই কইতে হইব। হ্যাঁ, মানতাছি এটা আমার বাড়ি না, এটা আমাকে বাবার বাড়ি। তোরও যেমন অধিকার আছে এ জায়গায় তো আমারও অধিকার আছে। হ্যাঁ? কি কইলা? অধিকার? না, এই বাড়ির প্রতি তোমার কোনো অধিকার নাই, কারণ এই বাড়ি আমি আমার বাপের কাছ থেকে টিপসই দিয়া লেখা নিছি অনেক আগেই। তাই এই বাড়ি আমার, আর এই বাড়িতে আমি থাকবো, তুমি থাকতে পারবা না। কি কইলি তুই?
আব্বা পয়সা থাকতে তুই সমস্ত কিছু আব্বার কাছে টিপ সই দিয়ে নিয়ে নিছোস। ভাই তুই তো এমন ছিলি না রে, তুই এমন হয়ে গেছিস কেন? আরে আমি তো তোর ভাই, আপন ভাই। আপন ভাইরে কেউ ঠকায়? তোর লোভের কারণে আজকে আমার বাপটা মরে গেছে। তুই আমার লাগে এমন কেন করলি ভাই? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। আরে বেদ, রাখো তোমার নীতি কথা। তোমার এইসব নীতি কথা শোনার সময় আমার কাছে নাই। তুমি এখান থেকে চলে যাও। আর তুমি যদি এই বাড়ির থেকে না যাও, তোমার এই বাড়ি থেকে কিভাবে বাই করতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। তোমারে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বাই করে দেবো। আই চুপ স্যার, আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতে হইব না। আমি নিজে থেকে চলে যাইতেছি। তাই যাওয়ার আগে তোর একটা কথা কইয়া যায়, তুই টাকার নেশায় অন্ধ হয়ে গেছস। তুই পরিবার পরিজনের মানুষটা চিনতে পারতেছস না। বড় ভাইরে তুই বাড়ি থেকে বাইর করে দিতেছস। আজকে আমরা আব্বা মারা গেছে, তুই কবরটা পর্যন্ত দিতে চাস নাই। তুই নিটুর হয়ে গেছস, পাথর হয়ে গেছস। এই টাকা একদিন তোরে শেষ কইরা দিব। এমন একটা দিন আইবো এই টাকা তোর কাছে থাকবো না। এই বড় বাইরেই তোর প্রয়োজন হইব, তোর যাওয়ার কোনো স্থান থাকবো না। আমি চলে যাইতেছি, চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। এই 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 পাগল নাকি? আরে ছাড়, আরে ছাড়। এই কে কোথায় আছেন? একটু বাঁচান, হেল্প! এই চোরটাকে ধরেন না। আরে কেমন ব্যাপারটা? এই এই আমার ব্যাগ, এই এই যে ম্যাডাম, আপনার ব্যাগ। আমাকে মাফ করবেন, আমি চোরটাকে ধরতে পারিনি, শুধু ব্যাগটাই আনতে পেরেছি। আরে রাখুন তো চোরের কথা। থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমার ব্যাগটা সেফলি আনতে পেরেছেন। আপনি জানেন এই ব্যাগের মধ্যে কি আছে? না ম্যাডাম, আমি তো জানি না। আমি তো শুধু চোরের থেকে ব্যাগটা নিয়ে আসলাম, আমি তো ব্যাগ খুলে দেখিনি এর ভিতরে কি আছে। একটু আগে আমি ব্যাংক থেকে এসেছি। এই ব্যাগের মধ্যে 10 লক্ষ টাকা আছে। আপনি নিজেও জানেন না যে আপনি আমার কত বড় উপকার করেছেন। ধন্যবাদ আরেকবার। ম্যাডাম, আপনি কিন্তু আমাকে বারবার ধন্যবাদ দিয়ে ছোট করছেন। দেখুন, আমি শুধু মানুষ হয়ে মানুষের দায়িত্ব পালন করেছি। একটা মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো একটা মানুষের দায়িত্ব। আমি শুধুমাত্র এই দায়িত্বটুকুই পালন করেছি, এছাড়া আর কিছু না। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি চলি। আর একটা মিনিট, এখানে কিছু টাকা আছে, এটা রাখুন। না না ম্যাডাম, এটা কি করছেন? আমি তো আপনাকে বললাম আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, আর আপনাকে সাহায্য করে আমি টাকা নেব এমন মানুষ আমি না। কিন্তু এই টাকাটা তো আমি আপনাকে খুশি হয়ে দিয়েছি। ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আমাকে ক্ষমা করবেন। আমি টাকাটা নিতে পারবো না, কারণ আমার বাবা আমাকে শিখিয়েছিল যে কারো উপকার করে কখনো তার থেকে কিছু আশা করতে হয় না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার বাবা একজন সৎ মানুষ। আঙ্কেলকে অবশ্যই বাসায় যেয়ে আমার সালাম দেবেন। কিন্তু ম্যাডাম, সেটা তো সম্ভব না, কারণ আমার বাবা কিছুদিন হলো মারা গেছেন। ও আই এম রিয়েলি সরি, আমাকে মাফ করবেন। আমি তো আসলে এই ব্যাপারে জানতাম না, হুট করে বলে ফেলেছি। মনে কিছু নেবেন না, হ্যাঁ? না না, ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আসি। সাবধানে যাবেন। ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন। জি। আরে ম্যাডাম, আপনি কোথাও যাবেন নাকি? গেলে চলুন, আপনাকে আমার রিকশায় নামিয়ে দিয়ে আসি।
আসলে আমি না লোকালি রিক্সা চলে ইউজ টু না। আমার ড্রাইভার আসবে তো ওর জন্য ওয়েট করছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, আজকে না হয় আমি রিক্সায় যাই। চলো যান না। আচ্ছা ম্যাডাম, আপনি তো রিক্সায় সাধারণত চলাফেরা করেন না, তাহলে আজকে উঠলেন যে? আসলে সবসময় না ওইরকম কাচের মধ্যে কাচ বন্ধ দম বন্ধ পরিবেশে না সাফোকেশন লাগে, খারাপ লাগে। আর পরিচিত কোনো রিক্সাওয়ালা নেই, এই জন্য রিক্সায় ওঠাও হয় না। তবে এই খোলা হাওয়া কিন্তু ভীষণ ভালো লাগছে। আর তার থেকে বড় কথা, আপনি তো এমনি এমনি টাকা পয়সা কিছুই নিতে চান না, তাই ভাবলাম আপনার রিক্সায় যদি উঠি তাহলে সেই উসিলায় আপনি কিছু টাকা তো আমার থেকে নেবেন। কি বলেন, আজকে আপনার পারিশ্রমিক নেবেন তো? না না ম্যাডাম, আজকে আর না করবো না, কারণ এটা তো আমি পরিশ্রম করেই নিচ্ছি। এই যা, আপনার সাথে এতক্ষণ ধরে কথা বলছে, আপনার নামটাই তো জানা হলো না। তা আপনার নামটা কি? আমার নাম সৈকত আহমেদ। ওকে। তা মিস্টার সৈকত, আপনি তো আমার নাম জানতে চাইলেন না, আমি নিজে থেকেই বলি। আমার নাম আয়াত। আপনি আমাকে আয়াত বলেই ডাকতে পারেন। জেনে রাখুন, পরে আমাকে ডাকতে সুবিধা হবে আর কি। হ্যাঁ। আচ্ছা, যদি আপনি কিছু মনে না করেন, আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? হ্যাঁ, কেন না, অবশ্যই পারেন, আপনি আমাকে তুমি করেই বলবেন। এ কি, আমি আপনাকে তুমি বলে ডাকবো আর আপনি আমাকে আপনি বলে ডাকছেন? আপনিও আমাকে আজকে থেকে তুমি বলে ডাকবেন। কিন্তু ম্যাডাম, আমি আপনাকে কিভাবে তুমি করে ডাকবো? যেভাবে আমি আপনাকে তুমি বলে ডাকছি। শোনো, আমরা সমবয়সী হব, তুমি আমাকে তুমি বলো, এতে আমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। এই, একটা কাজ করো, বামে সাইড করে রাখো, আমি চলে এসেছি। কত হয়েছে তোমার? 40 টাকা দেন। এ কি, আমি তো মানি ব্যাগটা বাসায় রেখে চলে আসছি, অনেক তাড়াতাড়ি বের হয়েছি তো। এখন কি হবে? আরে এত চিন্তা করার কি আছে, পরে যখন তোমার সাথে আমার দেখা হবে তখন না হয় টাকাটা দিয়ে দিও। সে কি করে হয়? কারণ সেই দিন আমি তোমাকে টাকা দিতে চেয়েছিলাম, তুমি নিতে চাওনি। আর আজকে তুমি আমার থেকে পারিশ্রমিক পাবে আর আমি তোমাকে দিব না? আরে না না, সমস্যা নেই। আর তাছাড়া তুমি না বললে আমরা সমবয়সী, আমরা তো বন্ধুর মতো, টাকা না দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু টাকাটা তো তোমাকে আমার দিতেই হবে, তাই না? যতই হোক, এটা তো তোমার পারিশ্রমিক। একটা কাজ করো, তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে টাকাটা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, 0192018। ঠিক আছে, আমি যাই তাহলে আজকে। কি ব্যাপার মা, কাজের খবর কি? আর গ্রামের প্রজেক্টের কাজ কি শুরু হয়ে গেছে? হ্যাঁ বাবা, প্রজেক্টের কাজ তো শুরু হয়ে গিয়েছে। আর ওই যে যে জমিটা নিয়ে ঝামেলা ছিল না, ওইটাও তো এখন আমাদের হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, দেখবে যে খুব তাড়াতাড়ি এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। বাহ, তাহলে তো হয়ে গেল। আচ্ছা মা, তুই কি প্রজেক্টের কাজটা দেখতে গিয়েছিলি? কেন, গত পরশুদিনই তো গেলাম। আর শোনো না, ওখানে একটা লোকের সাথে আমার পরিচয় হয়েছে। লোকটা ভীষণ ভালো মনের একজন মানুষ। আমি ভাবছি যে প্রজেক্ট ম্যানেজারের দায়িত্বটা আমি ওনাকেই দিব। ঠিক আছে, তুই যেহেতু বলছিস ভালো, দেখ কি করবি, তুই যেটা করবি সেটাই হবে। বাবা, একটা কথা তো তোমার সাথে শেয়ার করতে ভুলিয়ে গেছি। ওই যে তোমাকে একটা কথা বলেছিলাম না, যে একটা ছেলে যে কিনা আমার 10 লক্ষ টাকা রিক্সাওয়ালা যে বাঁচিয়েছে, ওই লোকটার সাথে না আজকে দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে সে আমাকে বললো যে রিক্সাতে যেতে। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে একটু রিক্সায় আজকে যাওয়া যাক। রিক্সায় ওঠার পরে কিছু দূর যে নামার পরে দেখি যে আমি না আমার মানি পার্সটা রেখে ভুলে চলে গেছি। কি একটা লজ্জাজনক অবস্থা। তারপর ওনাকে বললাম যে আমি এখন কি করবো, আমি তো লজ্জিত। সে বললো কোনো সমস্যা নেই, পরে দিয়ে দেন। তা আমি না তার নাম্বারটা নিয়ে এসেছি। কাজটা খুব বাজে হয়েছে, তাই না বাবা? আমার কি ওকে একবার ফোন করা উচিত? আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস যে ছেলেটা খুব ভালো, টাকাটা রিটার্ন করে দিস। মা, রাত অনেক হয়েছে, আমি একটু রেস্ট নিই। হ্যাঁ, ঠিক আছে। গুড নাইট। হ্যালো। হ্যালো, কে বলছেন? কে বলছি সেটা তো বলা যাবে না। বলেন তো, কে হতে পারে? ও, আয়াত বলছো? এমা, আমি তো মোটা কণ্ঠে কথা বললাম।
আপনি কিভাবে ধরতে পারলেন বলুন তো? কণ্ঠ মোটা করো আর ঠিক করো। আমার ফোনে কোনো মেয়ে মানুষ ফোন দেয় না। আর তুমি যেহেতু আমার নাম্বার নিয়েছো আজকে, সেহেতু তুমি ছাড়া আমাকে আর কেউ কল দিবে না এটা আমি জানতাম। তো বলো কেমন আছো? ভালো আছি। আর এই মুহূর্তে তোমার কথাই ভাবছি। আমার কথা ভাবছো মানে ঠিক বুঝতে পারলাম না। তোমার কথা ভাবছি বলতে আজকের ব্যাপারটার কথা ভাবছি। তোমাকে তো এখনো পর্যন্ত টাকাটা দিতে পারলাম না। ইস! কি বাজে হলো ব্যাপারটা, তাই না? আমি তো এখনো তোমার কাছে ঋণী হয়ে থেকে গেলাম। আরে না, না ওইটা কোনো ব্যাপার না। আচ্ছা সৈকত, আ শোনো না। তুমি কি কালকে ফ্রি আছো? মানে আমরা কি কালকে দেখা করতে পারি একটু? আসলে ওইভাবে তো ফ্রি থাকি না। দিনের বেলায় রিক্সা চালাই আর রাত হলে নাইট গার্ডের চাকরি করি। এই তো এভাবে দিন চলে যাচ্ছে। যেহেতু তুমি বলছো দেখা করার কথা, বলো কোথায় আসতে হবে? তোমার কোথাও আসতে হবে না। আমিই আসবো। আর হ্যাঁ, কালকে তোমার রিক্সা নিয়ে বের হতে হবে না। আমরা রিক্সা ছাড়া এমনিই ঘুরবো। আচ্ছা, তাহলে আমি এখন রাখি। আমার ডিউটি চলছে তো। স্যার আসলে অনেক সমস্যা হয়ে যাবে যদি দেখে আমি ফোনে কথা বলছি। ঠিক আছে। তোমার সাথে যেহেতু কালকে দেখা করবো, সেহেতু মানসিকভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে রেখো। আর দিয়াবাড়িতে যে ব্রিজটা আছে, ওইটার হ্যাঁ, ওখানেই তুমি ঠিক ১২টা বাজে থাকবে। আমি তোমাকে নিতে আসবো। আচ্ছা ঠিক আছে। সরি, অনেক লেট করে ফেলেছি। তুমি অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছো, তাই না? আরে না, না তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আজ হঠাৎ রিক্সা ছাড়া আমাকে আসতে বললে যে? হ্যাঁ, রিক্সা ছাড়া আসতে বলেছি তো কি হয়েছে? আমিও তো আজকে গাড়ি ছাড়া এসেছি। আমি ভাবলাম কেননা আজকে তুমি রিক্সা ছাড়া আর আমি গাড়ি ছাড়া ২ জন পায়ে হেঁটে পুরো শহর ঘুরে বেড়াই। আমরা ঘোরাফেরা করব, হাঁটাহাঁটি করব, যা পাবো সামনে তাই খাবো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আয়াত, দেখো তুমি আমার অবস্থান সম্পর্কে জানো। আমার কাছে তেমন টাকা পয়সাও নেই। এই ঘোরাফেরা করা, ভালো রেস্টুরেন্টে খাওয়া, এটা আমার কাছে শুধুমাত্র বিলাসিতা মাত্র। তো কি হয়েছে? তুমি আমার টাকায় বিলাসিতা করবে। তোমার কাছে টাকা নাই তো কি হইছে? আমার কাছে তো টাকা আছে। আমরা আজকে আমার টাকায় আনন্দ ফুর্তি করব। না, না আয়াত, এটা হয় না। এটা হতে পারে না। তার চেয়ে বরং তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আমি ঘুরতে যেতে পারবো না। এটা কেমন কথা? তুমি না সেদিন আমাকে বললে যে আমরা বন্ধু? আমি যদি আজকে তোমার খরচটা দেই, তোমার যখন অনেক টাকা হবে তুমিও আমারটা দিবে। আর এই যে আজকে আমি যা, যা খরচ করব সমস্ত কিছু তুমি একেবারে নোট করে লিখে রাখবে, তখন তুমি আমাকে ফেরত দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। সবকিছু যদি শেষ হয়ে থাকে এবার আমরা যাই। কি ব্যাপার আয়তার মা, এত রাতে তুমি এখনো জেগে আছো? তোমাকে একটা কথা বলবো বলেই জেগে আছি। তাই? কি বলবে বলো? তোমার মেয়ে একজনকে ভালোবাসে। তাই নাকি? আমার মেয়ে একজনকে ভালোবাসে, পছন্দ করে না? দেখো, আমি জানি আমার মেয়ে যদি কাউকে পছন্দ করে সেটা ঠিকঠাক মতোই পছন্দ করবে। আমি তার অন্য 10টা বাপের মতো না যে আমার মেয়ের পছন্দকে আমি ইগনোর করব। ওকে ফাইন, তুমি এক কাজ করো, মেয়ে যাকে পছন্দ করে তাকে একদিন আমার সাথে দেখা করতে বলো, আমি কথা বলি, সবকিছু যদি ঠিকঠাক থাকে ওকে ফাইন, মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো। তো আমি চাচ্ছিলাম তুমি ছেলেটাকে দেখো। ছেলেটা সুন্দর, স্মার্ট, বড়লোকের ছেলে। আশা করি তোমার পছন্দ হবে। দেখো, হ্যাঁ আসতে বলো, আমি ছেলের সাথে কথা বলি। তুমি আমাকে নিরাশ করনি। এই তাহলে ঠিক আছে। আমার আবার গোছগাছ করতে হবে। সকালে আমার ফ্লাইট, অনেক কাজ পড়ে আছে। তো তুমি দেরি করো না, শুতে আসো, আমি যাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু
কল করে আসছি। আচ্ছা হ্যাঁ Okay. ওকে তুমি কিছু খাবে কফি না 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 হ্যাঁ? ইটস ওকে। ওকে গুড নাইট গুড নাইট। কি ব্যাপার বলো তো, কালকে রাতে টেক্সট দিয়ে বললে ইমার্জেন্সি কথা দেখা করতে চাও, এখন দেখা করে এরকম ফ্যাল ফ্যাল করে হাসছো, কি এত খুশি কেন? আজকে আমি অনেক খুশি, কারণ তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলো? আয়াত, আমি জানি যে তুমি আমাকে অনেক বেশি পছন্দ করো, বাট কখনো এটা বলতে পারো না। আমি তোমাকে আগে বন্ধু ভাবতাম, তবে এই বন্ধুত্ব যে কবে ভালোবাসার রূপ নিয়েছে আমি নিজেও জানি না। আমি আর মুখ বন্ধ করে থাকতে পারলাম না, তাই আমি বলে দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি আয়াত। আই লাভ ইউ। আচ্ছা, তার মানে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন, তুমি আমাকে ভালোবাসো না? মেয়েরা তাদের ভালোবাসার কথা মুখে বলতে পারে না, আর তোমার জন্য আজকে আমি অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। একটা কাজ করো, তুমি আমার সাথে চলো, আর আজকে তুমি আমার সাথে যাওয়ার পরে এতটাই সারপ্রাইজ হবে, আর তোমার কাছে না সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে ভালোবাসি কি ভালোবাসি না, তোমাকে আমি বিয়ে করতে চাই কি চাই না। তুমি কার সাথে দেখা করাতে চাচ্ছ? আহা, এত উতলা কেন হচ্ছ? শুনুনি কখনো সবুরে মেওয়া ফলে? তুমি আমার সাথে চলো। এমনও তো হতে পারে যে এই যে তুমি আজকে আমাকে একটা সারপ্রাইজ দিতে এসেছো, এর থেকে অনেক বড় সারপ্রাইজ তুমি হয়ে গেলে। চলো আমার সাথে। কি যাবে না? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে যেতে আমার কোনো অসুবিধা নেই। দাঁড়াও তো। আচ্ছা, তুমি না আমাকে বললে কার সাথে যেন দেখা করাবে, তাহলে তুমি আমাকে রেস্টুরেন্টে কেন নিয়ে এলে? সে কি এখানে আছে? সে এখানে আছে জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। আসো, তাকে পেয়ে গেছি। আসো আসো। শুভ, সৈকত আমার ফ্রেন্ড। সৈকত, পরিচিত হও, ও হচ্ছে আমার ফিয়ন্সি। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমরা খুব শীঘ্রই বিয়ে করছি। আপাতত ও আমার বয়ফ্রেন্ড, আর ও হচ্ছে সৈকত আমার ফ্রেন্ড। শুভ, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। এত অবাক হওয়ার কি আছে? আমি এখানে থাকবো না তো তোমার মতো গরিব ফুকিনির বাচ্চা এখানে থাকবে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুমি আয়াতের সাথে কি করছো? তুমি একে চিনো কিভাবে? হ্যাঁ বলছি, তার আগে তুমি আমাকে বলো যে তুমি ওকে কিভাবে চেনো? সৈকত হচ্ছে আমার গরিব ফকিন্নি বড় ভাই, যে বড় ভাইয়ের কথা তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি ওকে কিভাবে চেনো? কি বলো? ও তোমার বড় ভাই? শুভ, তোমাকে আমি একটা রিক্সাওয়ালার কথা বলেছিলাম না, ওই যে সেদিন আমাকে চুরির হাত থেকে বাঁচিয়েছে? এই তো সেই রিক্সাওয়ালাটা। ওকে আজকে আমি এখানে কেন নিয়ে এসেছি জানো? ও আজকে আমাকে প্রপোজ করেছে, আর এই জন্যই ওকে এখানে নিয়ে এসেছি, দেখাতে যে আমার বয়ফ্রেন্ড কে, আর ওকে ওর স্ট্যাটাসটা বুঝিয়ে দিতে। তোমার এত বড় সাহস, তুমি আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছো? এই তোমার কি লজ্জা বলতে কিচ্ছু নেই? তোমাকে আমি বাড়ির থেকে বের করে দিয়েছিলাম, এসে উঠেছো এই শহরে, শুনলাম তাও আবার চালাও নাকি রিক্সা। অবশ্যই কোনো বস্তিতে থাকো, আর তুমি কি না আমার কোটিপতি গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছো? তোমার সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আয়াত, আয়াত, শুভ এসব কি বলছে? তুমি শুভকে ভালোবাসো? আমাকে ভালোবাসো না? আমাকে পছন্দ করো না? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই কি পাগল হয়ে গেছিস? আমি কেন তোকে ভালোবাসতে যাব? সেই দিন চোরের হাত থেকে তুই আমার 10 লক্ষ টাকা বাঁচিয়েছিলি, আর এই জন্যই আমি তোর সাথে একটু ভালো ব্যবহার করেছিলাম, তোকে একটু সময় দিয়েছিলাম। তোদের মতো গরিব ছোট লোকদের সমস্যা কি জানিস? তোদের সাথে একটু সময় কাটালে, তোদের সাথে একটু ভালো করে কথা বললে, তোরা ধরেই নিস যে আমরা তোদেরকে ভালোবাসি। না আমি তোকে ভালোবাসতাম, না এখন আমি তোকে ভালোবাসি। তুই আমার উপকার করেছিলি, আর এই জন্য প্রতিদান হিসেবে তোকে আমি কিছু টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তুই তো সেই টাকা নিবি না, তোর তো আত্মসম্মানে লেগেছিল, আর এই জন্যই তোকে আমি একটু সময় দিয়েছিলাম, তোর সাথে একটু ভালো ব্যবহার করেছিলাম, একটু টাইম স্পেন্ড করেছিলাম, আর এতে করে তুই কি করেছিস? তুই ধরেই নিয়েছিস আমি তোকে ভালোবাসি। শোন, আমি না তোকে কোনো ভালো টালোবাসি না, আমার রুচি এতটাও নিচে নেমে যায়নি যে তোদের মতো গরিব ছোট লোকের সাথে আমি প্রেম করবো বা তোদেরকে ভালোবাসবো। আহা, তুমি বাদ দাও, যেটা দেখার আমি নিজেই দেখছি। তোর সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আমি চাইলে না এই মুহূর্তে তোর হাত পা আমি ভেঙে দিতে পারি, আর আমি একটাবার ভাববো না যে তুই আমার বড় ভাই।
কত বড় সাহস তোর, তুই আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছিস, আমার গার্লফ্রেন্ডের দিকে হাত বাড়িয়েছিস। বিশ্বাস কর ভাই, আমি জানতাম না, আমি জানতাম না যে ও আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দ করে না। ও যে তোকে ভালোবাসে এ কথা আমি জানতাম না। আমি যদি জানতাম যে ও তোকে ভালোবাসে, আমি কোনোদিনও ওর দিকে ফিরেও তাকাতাম না। তবে আয়াত, এটা সত্যি, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, আমি তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। ভালোবাসা? কিসের ভালোবাসা? শোন, তোদের মতো ছোট লোকদের সাথে না ভালোবাসা হয় না, ভালোবাসা হয় সমানে সমানে। আর সেই সমানটাই তোকে আজকে দেখাতে এখানে নিয়ে এসেছিলাম। এখন তো দেখেছিস, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। লাগবে না কারো ভালোবাসা, আমি একাই ভালো আছি। ভুলটা আমার ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। তোমাকে হারাইনি, হারিয়েছি নিজেকে। কাউকে বোঝাইনি, বুঝিয়েছি এই নিজেকে। বেঈমান ধোঁকাবাজ মানুষগুলোই ভালো থাকে, ভালো থাকে না শুধু তাদেরকে বিশ্বাস করা মানুষগুলো। আর এটাই সত্যি। বাবা, বাবা তুমি চলে যাওয়ার পর আমার আপন বলতে আর কেউ রইলো না। আমি যেখানেই যাই সেখানে শুধু সবাই আমাকে অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে। আমি নিজের পরিবারের বাইরে একটা মানুষকে ভালোবেসেছি বাবা, এই মানুষটাও আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে অপমান করেছে। আমি কি করব বুঝতে পারছি না বাবা। আমার এই পৃথিবীটা থাকতে ইচ্ছা করে না, আমার তোমার কাছে চলে আসতে ইচ্ছে করে বাবা, তোমার কাছে চলে আসতে ইচ্ছে করে। তুই চিন্তা করিস না বাবা, তোর তো হাল ছাড়লে চলবে না। যা ঘটতেছে তার প্রতিবাদ করবি, প্রতিহত করতে হবে সেটা। না হলে যে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবি না বাবা। যাদের জন্য আমার মরতে হয়েছে তাদেরকে তুই জবাব দিবি না? এজন্য তোকে অনেক শক্ত হতে হবে, অনেক শক্ত, অনেক বড় হতে হবে তোকে। তোকে যুদ্ধ করতে হবে বাবা, সংগ্রাম করতে হবে, জীবন যুদ্ধ। একটা কথা মনে রাখিস বাবা, আমি তোর সাথে ছিলাম, আছি, আমি তোর সাথে থাকবো, আমি তোর সাথে। বাবা, 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 বাবা। হ্যাঁ বাবা, তুমি যেভাবে বলেছ আমি ঠিক সেভাবে চলবো। জীবন যুদ্ধে আমাকে জয়ী হতে হবে, আমি জীবন সংগ্রাম করব। হ্যাঁ, আমি জীবন সংগ্রাম করব।
জি ম্যানেজার সাহেব, বলুন। স্যার আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? স্যার চৌধুরী গ্রুপ অফ কোম্পানির শেষ সম্বল তাদের বাড়িটা নিলামে উঠবে আগামীকাল। আপনি বলেছিলেন তাদের বাড়িটা যদি নিলামে ওঠে আপনাকে যেন জানায়, সেজন্য আপনাকে জানাতে আসলাম। বাহ, এটা তো দারুণ সুখবর। শুনুন ম্যানেজার সাহেব, যত টাকা লাগে ওই বাড়িটা আমার চাই। স্যার কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলুন। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনি কিনে নিয়েছেন, তাদের শেষ সম্বল তাদের বাড়িটা এটাও আপনি কিনে নিতে যাচ্ছেন। তাদের উপর কিসের এত ক্ষোভ যদি একটু বলতেন। দেখুন ম্যানেজার সাহেব, এটা আমার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, আর সব ব্যক্তিগত ব্যাপার সবার সাথে শেয়ার করতে হয়। আচ্ছা আপনি এখন যান, আমি আগামীকালকে নিলামে যাব। কি বলছেন স্যার, আপনি কালকে যাবেন? এতদিন তো কখনো কোথাও আপনি যাননি, সবকিছু আমাকে দিয়ে ডিল করিয়েছেন, আমি সবকিছু দেখে শুনে রেখেছি, কিন্তু আগামীকালকে আপনি যেতে চাচ্ছেন? হ্যাঁ যাব। এতদিন আমি মনে করিনি যে আমার কোথাও যেতে হবে, বাট এখন মনে করছি আগামীকালকে আমার যেতেই হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি কালকে সব কিছু ব্যবস্থা করছি। আসি। কালকেই হবে আমার শেষ খেলা। অনেক হিসাব নিকাশ বাকি আছে। কালকে সব হিসাব নিকাশ চুকিয়ে দেব। বাবা, কালকে তো আমাদের এই বাড়িটা নিলামে উঠছে, কি করব কিছুই বুঝতে পারছি না। এক এক করে আমাদের সমস্ত কোম্পানি, সমস্ত ফার্ম নিলামে উঠে যাচ্ছে, সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে বাবা। বাবা, কি করব সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না। কয়েক মাস ধরে কাদের নজর আমাদের উপরে পড়লো? আমার সমস্ত কিছু কোম্পানি নিলামে উঠছে, বিক্রি হয়ে যাচ্ছে। ব্যাংকও আমাদেরকে ঠিকমতো সাপোর্ট করছে না। ব্যাংক যদি সাপোর্ট করতো তাহলে আমাদের সব কিছু নিলামে উঠতো না, বিক্রিও হতো না। ঠিকই বলেছো বাবা, সব কিছু থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কোনো না কোনো ঘাপলা আছে, কিন্তু এখন তো এগুলো ভাববার সময় না। এখন ভাববার সময় যে এই বাড়িটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, তখন আমরা কোথায় গিয়ে উঠবো, আমরা কোথায় থাকবো? হ্যাঁ বাবা, ও তো ঠিক কথাই বলছে। বাবা, আমি আপনার কথা মতো আমার গ্রামের ভিটামাটি জমি জমা সব বিক্রি করে এখানে চলে এসেছি। আপনার কথা মতো এখানে থেকে ব্যবসাও শুরু করেছি, কিন্তু ব্যবসায় তো লস হয়েছে। এখন আমরা কোথায় যাব বাবা? এই বাড়িটা নিলামে ওঠার পর যে বাড়িটা কিনবে তাকে একটু রিকোয়েস্ট করব যে আমাদের অন্তত থাকার মতো কোনো ব্যবস্থা করে দেবে। 2 কোটি টাকা থেকে নিলাম শুরু হলো। 2 কোটি 1, 2 কোটি 2, 3 কোটি, 3 কোটি 1, 5 কোটি, 5 কোটি 1, 5 কোটি 2, 10 কোটি, 10 কোটি, 10 কোটি, 10 কোটি, 10 কোটি 1, 10 কোটি 2, 10 কোটি 3, নিলাম শেষ। মিস্টার সৈকত আহমেদ, আজ থেকে সয় সম্পত্তির মালিক আপনি। আসেন একটা সিগনেচার করেন। আজকে থেকে সব সম্পত্তি আপনার। বদল আসি। শুক্র স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি জানি যে আজকে আমার সম্পত্তি, এই বাড়ি সবকিছু মালিক হচ্ছেন আপনি। আপনি হয়তো জানেন যে বিগত কয়েকটা মাস ধরে একে একে আমার ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানি সবকিছু নিলামে উঠে গেছে, সব আমার হাতছাড়া হয়ে গেছে। আমি একেবারে সর্বশান্ত হয়ে গেছি। শেষ সম্বলটুকু এই বাড়িটা ছিল, আজকে নিলামে উঠে আপনি কিনে নিয়েছেন। প্লিজ আপনাকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, এই মুহূর্তে আমাদের বাড়ির থেকে তাড়িয়ে দেবেন না, বের করে দেবেন না। আমি খুব অসহায় অবস্থা আছি। আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন, আমি মেয়ের জামাইকে নিয়ে রাস্তায় ওঠা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। প্লিজ বাবা হিসাবে এতটুকু আপনাকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ বের করে দেবেন।
দাঁড়াও ভাইয়া, এই লোকটাকে তুমি কখনো ক্ষমা করবে না। এই লোকটার জন্য আমাদের বাবা মারা গিয়েছে, আর এই লোকটা আমাকে বিভিন্ন লোভ দেখিয়েছে, আর তার জন্য আমি জমিগুলো বিক্রি করতে বাধ্য হয়েছি। আর ভাইয়া, বাবা তো মারা গিয়েছে জমি বিক্রি করার জন্য, তাই না? এই লোকটাই সবকিছুর জন্য দায়ী। ভাইয়া মানে কে তোমার ভাই? আমি বলছি বাবা, আমি সৈকত সাহেবকে চিনি। উনি শুভর বড় ভাই, আর আমাদের বিয়ের আগে উনি আমাকে পছন্দ করতেন। ভাইয়া, তুমি এদের কারো কোনো কথাতে কান দেবে না, এদের কাউকে তুমি ক্ষমা করবে না। আমি ঠিক বলছি না ভাইয়া? ভাই? কিসের ভাই? আমি কারো ভাই নই, তুই আমার ভাই নোস। আমার একটা ভাই ছিল, ছোট আদরের ভাই ছিল, অনেক আগেই মারা গেছে। তুই আমার ভাই না, তুই একটা খুনি। তুই আমার বাবাকে খুন করেছিস। আমার বাবা মারা যায়নি, আমার বাবা খুন হয়েছে। তোর লোভের কারণে আমার বাবা মারা গেছে। সেদিন যদি ওনার টাকার লোভে তুই না পড়তি, তাহলে হয়তো আমার বাবা আজকে বেঁচে থাকতো। আর তুই আমাকে বলছিস তুই আমার ভাই। তুই যদি আমার ভাই হতিস, তাহলে তুই আমাকে আমার বাবার ভিটা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারতিস না। তুই আমার ভাই না, আমার ভাই অনেক আগেই মারা গেছে। ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। তুমি এইবারের মতো আমাকে মাফ করে দাও। তুমি একটা বারের জন্য আমাকে তোমার কাছে আশ্রয় দাও। আমি আর কখনো এই ধরনের কাজ করবো না ভাইয়া, কথা দিচ্ছি তোমাকে। নো, তুই কোনো ভুল করিসনি, তোর কোনো ভুল হয়নি। তোর যদি ভুল হতো তাহলে বড় ভাই হিসেবে আমি তোকে ক্ষমা করে দিতাম। তুই যেটা করেছিস সেটা অপরাধ, আর অপরাধের শাস্তি হওয়াটা বাঞ্ছনীয়। তুই যে অপরাধ করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। সৈকত, তুমি তো আমাকে ভালোবাসতে, সেই হিসাবে অন্তত আমাদের বাড়িটা ফিরিয়ে দাও। তোমার মুখে ভালোবাসার কথা বললে না? তোমার এই নোংরা মুখে ভালোবাসার কথা উচ্চারণ করো না, কারণ ভালোবাসা একটা পবিত্র জিনিস, যেটা তোমার মতো নোংরা মন মানসিকতা মানুষের মুখে মানায় না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম, সত্যি বলছি, আমি তোমাকে বড্ড ভালোবাসতাম, কিন্তু সেটা অনেক আগে। এখন তোমার জন্য আমার মনের ভিতরে বিন্দু পরিমাণ ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। কি ব্যাপার, আজ তোমার চোখে পানি কেন? এর থেকে বেশি পানি আমার চোখে ছিল যেদিন তুমি আমাকে অপমান করেছিলে, অপদস্থ করেছিলে, গরিব ছোট লোক বলে গালি দিয়েছিলে। আজ তোমার চোখে পানি। আমার ভাবতেই অবাক লাগছে যে তুমি এখন কান্না করছো। সেদিন তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলে গরিব বড় লোকের কখনো ভালোবাসা হয় না। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ কেন দিলাম জানো? কারণ সেদিন যদি তুমি আমাকে অপমান না করতে, অপদস্থ না করতে, তাহলে আজকে আমি হয়তো এই পজিশনে আসতে পারতাম না। আমি হয়তো জীবন যুদ্ধে জয়ী হতে পারতাম না। আমার বাবা একদিন আমাকে বলেছিল, বাবা, জীবনে বেঁচে থাকতে গেলে সংগ্রাম করে বাঁচতে হয়, জীবন যুদ্ধ করে বাঁচতে হয়। আজ আমি সাকসেস। আই অ্যাম প্রাউড অফ মাই ফাদার। কজ আমার বাবা যদি আমাকে সেদিন এই কথা না বলতো, তাহলে হয়তো আমি জীবন যুদ্ধে জয়ী হতে পারতাম না। আর একটা কথা, আমি কিন্তু আমার ব্যক্তিগত আক্রোশ থেকে তোমাদের সমস্ত সম্পত্তি কিনে নেইনি। তোমাদের সমস্ত সম্পত্তি ব্যাংকের লোনের টাকায় করা ছিল। লোন পরিশোধ করতে পারোনি বিধায় সমস্ত সম্পত্তি ব্যাংক নিলামে উঠিয়ে দিয়েছে। আমি যদি কিনে না নিতাম, অন্য কেউ কিনে নিত। আজ আমি সাকসেস, কারণ আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তোমাদের সমস্ত সম্পত্তি আমি কিনে নিয়েছি। আমি সঠিক পরিশ্রম করেছি, জীবনে যুদ্ধ করেছি, জীবন সংগ্রামে জয়ী হয়েছি। আসছি। গুড বাই।